নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। খবরে অশোক জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের। প্রয়াত ভেসপেজ শোকের ছায়া লিয়েন্ডারের পরিবারে। 15ই আগস্ট জঙ্গি হানার সতর্কতা, নিশানায় পুরীর মন্দিরও। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রুট বন্ধের শঙ্কা, গোটা ট্র্যাক ভঙ্গুর, ধীর গতিতে চলছে মেট্রো। শুল্ক যুদ্ধের আবহে সেপ্টেম্বরে আমেরিকা যাত্রা মোদির। হতে পারে বন্ধু ট্রাম্পের সঙ্গে বৈঠক। আগামী সপ্তাহে রাশিয়া সফরে জয়শঙ্কর। যোগী রাজ্যে মুখবন্দির মহিলাকে ধর্ষণ, সিসি ক্যামেরায় ধরা পড়ল নির্যাতিতার অসহায় দৌড়। নম্বরে কারচুপি, মেধা তালিকায় জায়গা না পাওয়া ছাত্রী হাইকোর্টে। মাধ্যমিকের আসল উত্তরপত্র জমার নির্দেশ। মায়ের বয়স 26, মেয়ের বয়স 20। গৃহকর্তা বাংলাদেশি শোরগোল বনগাঁয়। নাগরিকত্বের জন্য স্মার্ট কার্ড চালুর ভাবনা কেন্দ্রের। জনগণের মুখোমুখি হোক কমিশন, দাবি অভিষেকের। বিজেপির শাসনকালে দেশের মানুষ পরাধীন, ফ্রিডম অ্যাট মিডনাইট অনুষ্ঠানে আজ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। 4 দশক পর ফের দুরন্ত ফর্মে টেট্রাসাইক্লিন সহ গুচ্ছ অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্য দপ্তরের চাঞ্চল্যকর পর্যবেক্ষণ। উত্তরবঙ্গে ফের এটিএম লুটের চেষ্টা, চাঞ্চল্যকর ঘটনা। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের। ফের বিপাকে পড়লেন অভিনেত্রী শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রা। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জুহু থানা, পরে সেটি মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার হাতে স্থানান্তর করা হয়েছে। মুম্বাইয়ের ওই ব্যবসায়ীর নাম দীপক কোঠারি। তার কাছ থেকে ব্যবসায়িক কারণে 60 কোটি টাকা নেন শিল্পা ও রাজ। 2015 থেকে 2023-এর মধ্যে ব্যবসা বৃদ্ধির কথা জানিয়ে এই বিপুল পরিমাণ অর্থ ওই ব্যবসায়ীর কাছ থেকে আদায় করেন তারকা দম্পতি। কিন্তু ব্যবসায় বিনিয়োগ না করে ব্যক্তিগত কাজেই 60 কোটি টাকা খরচ করেন তারা, এমনটাই অভিযোগ দীপকবাবুর। তার দাবি, রাজেশ আর্য নামে এক এজেন্ট তাকে রাজ এবং শিল্পার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। একটি অনলাইন রিটেল প্ল্যাটফর্ম বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড এর ডিরেক্টর ছিলেন রাজ এবং শিল্পা। সেই সময়ে ওই সংস্থাতে শিল্পার বিনিয়োগ ছিল 87.8%। দীপকবাবুর অভিযোগ, তার কাছ থেকে শিল্পা ও রাজ 75 কোটি টাকা ঋণ চেয়েছিল। 12% হারে সুদ দেওয়ার কথাও বলেছিলেন শিল্পার স্বামী। পরে দীপকবাবুকে শিল্পা ও রাজ প্রস্তাব দেন, এত বড় অঙ্কের টাকার জন্য অতিরিক্ত কর দিতে হতে পারে, তাই তাদের ব্যবসায় বিনিয়োগ করলে কর ছাড় পাওয়া যাবে। সেই মতো 2015 সালের এপ্রিল মাসে 31.9 কোটি টাকা তিনি শিল্পা ও রাজকে দিয়েছিলেন। এর এরপরে ধাপে ধাপে 2023 সালের মধ্যে তিনি মোট 60.48 কোটি টাকা দিয়েছিলেন তারকা দম্পতিকে। কিন্তু ব্যবসার কাজে সেই অর্থ না লাগিয়ে ব্যক্তিগত কাজেই খরচ করেন। সেই অভিযোগেই থানায় মামলা দায়ের করেছেন ব্যবসায়ী দীপক কোঠারি। শুধু শিল্পা ও রাজ নন, রাজেশ আর্য নামের এজেন্টের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন ওই ব্যবসায়ী। আপাতত বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার আধিকারিকরা। 15ই আগস্ট জঙ্গিয়ানা সতর্কতা, নিশানায় পুরীর মন্দিরও। লালকেল্লা থেকে পুরীর জগন্নাথ মন্দির, জনবহুল রেলওয়ে স্টেশন কিংবা এয়ারপোর্ট, এর জঙ্গি নিশানায় ভারত। কয়েকদিন আগেই সামনে এসেছে খালিস্তানি জঙ্গি সংগঠন শিখ ফর জাস্টিস কমান্ডার গুরপতওয়ান্ত সিং কুন্নুরের ভিডিও বার্তা। তার হুমকি, আসন্ন 15ই আগস্ট স্বাধীনতা দিবসের উদযাপনে ধ্বংস দেখার জন্য সে যেন প্রস্তুত থাকে ভারত। এর আগেও দফায় দফায় নানাবিধ হুঁশিয়ারি দিয়েছে পান্নুন, কিন্তু স্বাধীনতা দিবসের আগে কোনো হুমকিকেই লঘুভাবে নিতে চাইছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যে জম্মু ও কাশ্মীর থেকে এসেছে গোয়েন্দা রিপোর্ট, সন্দেহজনক মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সবথেকে উদ্বেগজনক বিপদ সংকেত মিলেছে বুধবার জগন্নাথ ধাম পুরী থেকে। জগন্নাথ মন্দিরের নিকটেই পরিক্রমা প্রকল্প মার্গ সংলগ্ন বুদ্ধিমা ঠাকুরানী মন্দির গাত্রে পাওয়া গিয়েছে দেওয়াল লিখন, যেখানে বলা হয়েছে জঙ্গিরা মন্দির ধ্বংস করে দেবে। সঙ্গে একঝাঁক ফোন নম্বর। তাতেই পুরী জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক। দুপুরেই আটক করা হয়েছে রঘুনাথ সাহু নামে এক ব্যক্তিকে। পুলিশের কাছে দেওয়াল লিখন লেখার কথা স্বীকারও করেছে সে। কিন্তু প্রশ্ন হলো, সে নিজে থেকেই এরকম একটি বার্তা দেওয়ালে লিখন কেন? তবে কি হাই সিকিউরিটি জোনে সিসিটিভি এবং কঠোর পহরা থাকায় ধরা পড়ার ভয়েই তাকে কাজে লাগিয়েছে অন্য কোনো চক্রান্তকারী? খতিয়ে দেখছে তদন্তকারী টিম। এসবের মধ্যেই দিল্লিতে বড়সড় হামলার প্ল্যানের ইনপুট এসেছে গোয়েন্দাদের কাছে। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় হাজির থাকবেন প্রধানমন্ত্রী সহ প্রায় গোটা মন্ত্রিসভা এবং ভারতের সামরিক বাহিনীর কর্তারা, সঙ্গে বিদেশি অতিথিরাও। তাই এদিন সকাল থেকে দিল্লি জুড়ে প্রবল পুলিশি তৎপরতা শুরু হয়ে যায়। পুরনো দিল্লি এলাকার নিরাপত্তা কার্যত নিশ্ছিদ্র করা হয়েছে। এদিন থেকে জারি হয় চাঁদনি চক, দরিয়াগঞ্জ অঞ্চলে দোকানপাট বন্ধ করার নির্দেশিকা। আজ বৃহস্পতিবার দুপুরের পর একাধিক মেট্রো স্টেশনের প্রবেশ প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে। বহু রাস্তা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সকাল থেকে তীব্র যানজটে অবরুদ্ধ ছিল রাজধানী। এনএসজি কমান্ডো, দিল্লি পুলিশ, আধা সামরিক বাহিনী, মিলিটারি ইন্টেলিজেন্স এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি এদিন থেকে দিল্লি জুড়ে রাস্তার দখল নিয়েছে। 15ই আগস্ট সকালে এয়ারপোর্টে উড়ান বন্ধ রাখার জন্য দেওয়া হয়েছে নির্দেশিকাও। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের শাসক ও জঙ্গি উভয় পক্ষই ক্ষিপ্ত, তাই প্রতিশোধ নেওয়ার প্ল্যান করা হয়েছে। 15ই আগস্টই ভারতকে আঘাত করার সেরা ক্ষণ বলে মনে করছে জঙ্গি সংগঠনগুলি। তাই চলছে প্রাণপণে ঘুঁটি সাজানোর চেষ্টা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। শুরু করব পরের খবর। প্রয়াত ভেসপেজ শোকের ছায়া লিয়েন্ডারের পরিবার। পানাজি, 14ই আগস্ট টেনিস তারকা লিয়েন্ডার পেজের পরিবারে শোকের ছায়া। প্রয়াত লিয়েন্ডারের পিতা ভেসপেজ
বার্ধক্যজনিত সমস্যার জেরে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন, ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হলো না। হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন হকি খেলোয়াড় ভেসপেজ। তার বয়স হয়েছিল ৮০ বছর। অলিম্পিক্সে হকিতে পদক জিতেছিলেন লিয়েন্ডারের পিতা। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জেতে। সেই হকি দলের অন্যতম সদস্য ছিলেন ভেসপেজ। ১৯৭১ সালে বার্সেলোনায় হকি বিশ্বকাপে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ভেস। খেলাধুলো ছাড়াও স্পোর্টস মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ ছিলেন তিনি। ১৯৪৫ সালে গোয়ায় জন্ম হয়েছিল ভেসপেজের। তিনি ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত ভারতের রাগবি ইউনিয়নের সভাপতি হিসেবে কাজ করেছেন। কলকাতায় স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশোনাও করেছিলেন ভেস। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রুট বন্ধের শঙ্কা, গোটা ট্র্যাক ভঙ্গুর, ধীরগতিতে চলছে মেট্রো। কলকাতা, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো যাত্রা নিয়েই কি এবার আশঙ্কার আবহ? কারণ ৩২ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো ট্র্যাকের স্বাস্থ্য ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। ৪০ বছর ধরে কোটি কোটি যাত্রীর বোঝা বয়ে ভঙ্গুর হয়ে গিয়েছে কলকাতার এই লাইফলাইন। আর তাতেই মেট্রো চালকদের তরফে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারতীয় রেলকে। জানা গিয়েছে যাত্রী বোঝাই রেক নর্থ সাউথ করিডোরে চলাচলের সময় প্রায় কম্পন ও প্রচণ্ড শব্দ হচ্ছে। রেল বোর্ডের অনুমোদনক্রমে কলকাতা মেট্রো ঘন্টায় ৮০ কিমি বেগে রেক চালাতে সক্ষম, কিন্তু রেললাইনের ভগ্নদশার জেরে ব্লু লাইন ক্রমে গতি হারাচ্ছে। এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রোর এক চালক বলেন, বোর্ডের নির্দেশে অনুমতির গতিবেগ লাগাম টানা হয়েছে, ৪০ থেকে ৫০ কিমি বেগে রেক চালাতে হচ্ছে। কয়েকটি সেকশনে তো স্পিড আরও কমিয়ে দিতে হচ্ছে। এর জেরে প্রতিদিন আপ ডাউনে গন্তব্যে পৌঁছাতে ধারাবাহিকভাবে লেট করছে মেট্রো। সূত্রের দাবি, সমীক্ষক সংস্থা রাইটসকে দিয়ে গোটা রুটের বাস্তব চিত্র জানার সিদ্ধান্ত নিয়েছিল রেল। প্রথম দফা রিপোর্টে সংস্থা জানিয়েছে, গোটা রুটের সার্বিক খোলনলচে বদলানো একান্ত জরুরি। সেক্ষেত্রে শহরের ব্যস্ততম এই মেট্রো করিডোর সম্পূর্ণ বন্ধ করে সামগ্রিক সংস্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। আনুমানিক ব্যয় ৬০০ থেকে ৬৫০ কোটি টাকা। এই প্রসঙ্গে মেট্রো ভবনের এক কর্তা বলেন, টালিগঞ্জ থেকে মহানায়ক উত্তম কুমার থেকে দমদম প্রায় ১৬.৫ কিলোমিটার মেট্রো পথের হাল অত্যন্ত খারাপ। ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর এই সেকশনে যাত্রী পরিষেবা শুরু হয়েছিল। কালের নিয়মে মাটির নিচে পাতা মেট্রো ট্র্যাক ক্রমাগত ভর বইতে বইতে রীতিমতো ভঙ্গুর হয়ে পড়েছে। পাশাপাশি কংক্রিটের পিলারগুলির উপযুক্ত রক্ষণাবেক্ষণও অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, শহরের নিকাশি ব্যবস্থা সেই ব্রিটিশ আমলের হওয়ায় মাটির তলার অংশ আরও বেশি ক্ষয় হচ্ছে। একই সঙ্গে বর্ষায় কলকাতার বহু অংশে জল জমে। এই জল পাতালের নির্মাণ অংশের ক্ষতি করছে। রুটের বিভিন্ন স্টেশনের ছাদ বা পাঁচিল দিয়ে নাগাড়ে ঢুকছে জল। ফলে সাম্প্রতিক অতীতে সামনে এসেছে পার্ক স্ট্রিট ময়দান, এসপ্ল্যানেড, গ্রিস পার্ক সহ একাধিক স্টেশনে জল থই থই ছবি। গত বছর বর্ষায় পার্ক স্ট্রিট স্টেশন ও প্ল্যাটফর্ম জলে ডুবে যায়। ৫ ঘন্টার বেশি সময় নর্থ সাউথ মেট্রো লাইনে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন আইএনটিটিইউসি অনুমোদিত মেট্রো রেলওয়ে প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহসভাপতি শুভাশিস সেনগুপ্ত। তার কথায়, আমরা ইউনিয়নের তরফে দীর্ঘদিন ধরে মেট্রো লাইনের উপযুক্ত মেরামতির দাবি জানিয়েছিলাম, কিন্তু রেল কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। এই বেহাল দশার জন্য কর্মীদের অভাবকে দুষেছেন তিনি। তার দাবি, মেট্রো ট্র্যাক রক্ষণাবেক্ষণের দায়িত্ব বেসরকারি এজেন্সির হাতে তুলে দেওয়া হয়েছে, তাদের উপযুক্ত প্রশিক্ষণই নেই। অন্যদিকে দীর্ঘদিন মেট্রোয় নিয়োগ বন্ধ, প্রায় সমস্ত বিভাগ কর্মী শূন্যতায় ভুগছে। এই লাইন থেকে কর্মী এবং মেট্রো চালকদের সরিয়ে শহরের অন্য রুটে কাজে লাগানো হচ্ছে। তাই মেট্রোর এই কঙ্কালসার চেহারা আরও প্রকট হচ্ছে। শুল্ক যুদ্ধের আবহে সেপ্টেম্বরে আমেরিকা যাত্রা মোদির, হতে পারে বন্ধু ট্রাম্পের সঙ্গে বৈঠক। আগামী সপ্তাহে রাশিয়া সফরে জয়শঙ্কর। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নয়াদিল্লি, চরমে শুল্কযুদ্ধ। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য জরিমানা হিসেবে ভারতীয় পণ্যে আরও ২৫% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোট শুল্কের পরিমাণ ৫০%। তা নিয়ে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের টানপোড়েন চলছে। এই আবহেই এবার আগামী সেপ্টেম্বরে আমেরিকা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপলক্ষ রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠক। এরই অবকাশে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হতে পারে মোদী। সব ঠিক থাকলে বৈঠকে বাণিজ্য চুক্তি ও শুল্ক সংক্রান্ত জট কাটার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকায় গিয়েছিলেন মোদী। তারপর থেকে একের পর এক ইস্যুতে মোদী ট্রাম্পের বন্ধুত্বের চিড় ধরেছে। ভারত থেকে পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে বারবার নিজের কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। এ নিয়ে বিরোধী শিবিরের প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদীকে। সম্প্রতি শুল্ক বৃদ্ধিকে কেন্দ্র করে সংঘাত চরমে পৌঁছেছে। মুখ খুলেছেন মোদীও। আমেরিকার নাম না করেই তিনি বলেছেন, ব্যক্তিগত মূল্য চোকাতে হলেও পিছু হটবেন না তিনি। এই পরিস্থিতিতে মোদী ট্রাম্পের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সহ আরও কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করতে পারেন মোদী। আমেরিকার সঙ্গে শুল্ক সংক্রান্ত জটিলতার মধ্যেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে তোলার উপর জোর দেওয়া হয়েছে। দিন কয়েক আগেই রাশিয়ার সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি সের্গেই শইগুর সঙ্গে বৈঠক করেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এবার পুতিনের দেশে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। জানা গিয়েছে, আগামী ২০ ও ২১ আগস্ট মস্কোয় থাকবেন বিদেশমন্ত্রী। সেখানে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক হবে তার। উত্তরবঙ্গে ফের এটিএম লুটের চেষ্টা, চাঞ্চল্য। নকশালবাড়ি, শিলিগুড়ির পর এবার দার্জিলিংয়ের খড়িবাড়িতে এটিএম লুটের চেষ্টা।
এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল বুধবার গভীর রাতে খড়িবাড়ির ভল্লুকগাড়া মোড় এলাকার একটি বেসরকারি ব্যাংকের এটিএমে লুটের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। তারা এটিএম মেশিনটি ভাঙলেও নগদ টাকা চুরি করতে পারেনি। এই ঘটনায় পুলিশ সন্দেহ করেছে বিহারের দুষ্কৃতীদের উপর। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাত 2টা নাগাদ বিহার থেকে দুটি গাড়ি খড়িবাড়ির ভল্লুকগাড়া মোড়ে এসে দাঁড়ায়। তারপরে এটিএমটির দিকে এগিয়ে যায় জনাচারেক দুষ্কৃতী। সেখানে গিয়ে এটিএম মেশিন লুটের চেষ্টা চালায় তারা। লোহার রড দিয়ে এটিএম মেশিনটি ভেঙে ফেলে ওই দুষ্কৃতীরা। পুরো বিষয়টি দেখতে পান এক গাড়ির চালক। ওই এটিএমের 100 মিটারের মধ্যে একটি চায়ের দোকান খোলা ছিল। সেখানে গিয়ে সেই চায়ের দোকানদারের মারফত খড়িবাড়ি থানার পুলিশকে খবর দেন ওই চালক। বিষয়টি আন্দাজ করে ফেলে ওই দুষ্কৃতীরা সুযোগ বুঝে গাড়িটি নিয়ে বিহারের দিকেই পালিয়ে যায়। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মায়ের বয়স 26, মেয়ের বয়স 20। গৃহকর্তা বাংলাদেশি সরগোল বনগাঁও, বারাসত ও বনগাঁ। ভোটার তালিকায় বাংলাদেশির নাম ঘিরে শোরগোল বনগাঁ ও দেগঙ্গায়। তারা দীর্ঘদিন ধরে ভারতে বাস করছেন বলে অভিযোগ। 2023 থেকে 2024 সালের ভোটার তালিকায় মায়ের বয়স 26 বছর, মেয়ের বয়স 20, ছেলের বয়স 18। সেই পরিবারের কর্তা বাংলাদেশি। শ্বশুরকে বাবা সাজিয়ে তিনি নাম তুলেছিলেন ভোটার তালিকায়। ঘটনাটি বনগাঁর কারচুপি ঘিরে একাধিক প্রশ্ন তুলেছে বিজেপি। বনগাঁ ব্লকের গোপালনগর 2 নম্বর পঞ্চায়েতের নতুন গ্রামের একটি পরিবারের কর্তা জহিদ খান, বয়স 45, তার স্ত্রী ময়না খাঁ, বয়স 26, মেয়ে মিতা খাঁ, বয়স 20 এবং ছেলে সিরাজ খাঁ, বয়স 18। বিজেপির দাবি এরা সকলেই ভুয়ো ভোটার। আদতে বাংলাদেশি নাগরিক চোরাপথে এদেশে এসে ভোটার তালিকায় নাম তুলেছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল প্রশ্ন তোলেন, মায়ের বয়স 26 হলে তার দুই সন্তানের বয়স 20 ও 18 হয় কী করে? বিষয়টি প্রশাসনকে জানাবো। ময়না খাঁ বলেন, আমি এদেশের বাসিন্দা। ছেলে ও মেয়ের নাম সঠিকভাবে ভোটার তালিকায় উঠেছে। বয়স কীভাবে ভুল হলো জানি না। তবে তিনি স্বীকার করে নিয়েছেন, আমার স্বামী বাংলাদেশি। বিয়ের পর স্বামী আমার বাবাকে নিজের বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে। বাবা মারা গিয়েছেন অনেকদিন আগে। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আমরা বাড়ি বাড়ি ভুতুড়ে ভোটার খুঁজছি। বিজেপি যদি এরকম ভোটারের হদিশ পায়, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করুক। শুধু শুধু খবরের শিরোনামে আসার জন্য তৃণমূলকে দোষারোপ করে লাভ হবে না। এদিকে পৃথক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দেগঙ্গায়। প্রায় 30 বছর আগে ওপার বাংলা থেকে ভারতে এসেছিলেন এক মহিলা। বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সেই বাড়ির মালকিনকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলেন। শুধু তাই নয়, কিছুদিন পর ছেলের নামও তুলেছেন তালিকায়। দেগঙ্গা 1 নম্বর পঞ্চায়েত 119 নম্বর বুথের ভোটার তালিকায় শেফালি মণ্ডলের মায়ের নাম উষারানী মণ্ডল। শেফালি আদতে বাংলাদেশি। তিনি এদেশে এসে দেগঙ্গার বেলিয়াঘাটা এলাকার বাসিন্দা উষারানী মণ্ডলের বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। পরবর্তীতে তিনি তার ছেলেকেও নিয়ে এসে এদেশের ভোটার তালিকায় নাম তোলেন। যদিও প্রথমে অভিযোগ অস্বীকার করেছিলেন শেফালি, বলেন তিনি ভারতীয়, কিন্তু তখন শেফালির কীর্তি ফাঁস করে দেন প্রয়াত উষারানী মণ্ডলের ছেলে নির্মল মণ্ডল। তিনি বলেন, আমরা 2 বোন ও 1 ভাই। শেফালির সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই। আমাদের বাড়ি ভাড়া নিয়ে থাকতেন উনি, আর আমার মাকে মা বলতেন। তারপর মায়ের নাম নিয়ে ভোটার হন। পরিস্থিতি বেগতিক বুঝে শেফালি স্বীকার করেন যে তিনি বাংলাদেশি। বলেন, বাংলাদেশ থেকে আসার পর এখানকার কয়েকজনের সহযোগিতায় এদেশের ভোটার হয়েছি। নাগরিকত্বের জন্য স্মার্ট কার্ড চালুর ভাবনা কেন্দ্রের। প্রতিদিন নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। শুরু করব এখনকার খবর। নয়াদিল্লি। দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদা শোনা যায়। প্রথমত, দেশজুড়ে এনআরসি হবে কিনা, এবং দ্বিতীয়ত, শুধুমাত্র নাগরিকত্বের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু হবে কিনা। দুটি ক্ষেত্রেই সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে, কিন্তু কখনোই স্পষ্ট কোনো উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেনি। এমনকি সংসদেও সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তর এসেছে, এখনোই সেরকম কোনো পরিকল্পনা নেই, সরকার অগ্রসর হচ্ছে না। দেশজুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। এই আবহে ফের সরকারের অন্দরে নতুন একটি নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ডকে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয়, তাই বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চাইছে, তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটা? বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট। এই দুটি কোটি কোটি ভারতবাসীর কাছে নেই। তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়া বসবাস করছেন? প্রশ্ন উঠছে, আধার কার্ড দেখিয়েই ভোটার কার্ড করা যায়, অথচ সেই আধার কার্ডই যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে কিসের ভিত্তিতে সেটিকে গ্রহণ করা হচ্ছে? এই পরিস্থিতিতেই ফের আলোচনা শুরু হয়েছে দেশজুড়ে। এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে। সম্প্রতি তৃণমূল এমপি মালা রায়ের নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক সংসদে জানিয়েছিল, সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার ও তাকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে। এই উত্তর থেকেই স্পষ্ট, কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।